এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তুমি আমাদের কাউকে না জানিয়ে আশুগঞ্জ কেন গেলে? আজমের চৌধুরী বেশ গম্ভীর হয়ে প্রশ্ন করলেন ছেলেকে। 2-3 দিন পর চলে আসব। আমার জীবনের সবচাইতে মূল্যবান কিছু খুঁজতে এসেছি। কোথায় থাকবে কিছু ঠিক করছো? এইখানে একটা হোটেল বুক করেছি, ওইখানেই থাকবো। আজমের চৌধুরী ছেলেকে আর কিছু বললেন না। তিনি জানে তার ছেলে হয়তো কিছু করে না। নিশ্চয়ই এমন কেউ ছেলের জীবনে আছে যার জন্য ছেলে চাকরি বাকরি ছেড়ে তার পেছনেই ছুটছে। তিনি মনে মনে বেশ খুশি হয়েছেন। যাক, ছেলেটার একটা ব্যবস্থা হলেই তিনি নিশ্চিন্ত হবেন। ছেলে যে কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সেটা তিনি বুঝতে পেরেছেন। এদিকে অরণ্যের মা কেঁদে কেটে একাকার। তার ছেলেটা সবাইকে না জানিয়ে কোথায় গেল? বড়সড় কিছু হয়েছে কি? নইলে ছেলে তো এমন করার কথা না। আজমের চৌধুরী নিজের স্ত্রীকে ডাকলেন। শুনছো জেসমিন, নিজেকে শাশুড়ি হিসেবে তৈরি করতো দেখি। তুমি দেখি বুড়ি টুড়ি হয়ে যাচ্ছ। তোমার ছেলের বউ আসছে যে, এইভাবে কেঁদে কেটে বুক ভাসালে চলবে? জেসমিন খাতুন অবাক হয়ে বললেন, ছেলের বউ শাশুড়ি এইসব কি বলছেন আপনি? অরণ্য কি মাকে না জানিয়ে বিয়ে করে ফেললো? এবার জেসমিন খাতুন পূর্বের থেকে অধিক স্বরে বিলাপ করে কাঁদতে লাগলেন। আজমের চৌধুরী স্ত্রীকে দেখে এগিয়ে এসে চোখের পানি মুছে দিয়ে বললেন, তোমার ছেলে তোমার পুত্রবধূ না আর একটা মেয়ে আনতে গিয়েছে। জেসমিন খাতুন এবার কান্না থামালেন। এরপরে আত্মবিশ্বাসের স্বরে বললেন, সেটা আপনাকে বলতে হবে না। আমার ছেলের বউকে আমাদের অনুর মতোই ভালোবাসবো। সে হবে আমার আর একটা মেয়ে। আমি কাঁদছি আমার দুঃখে। আমার ছেলে একটা মেয়েকে পছন্দ করে আর আমাকে বলেনি। আমি কি না করতাম? আমার ছেলের পছন্দ খারাপ হতেই পারে না। ঢাক ঢোল বাজিয়ে তাকে বাড়িতে নিয়ে আসতাম। এইবার তাহলে আমিও বুঝাবো আমি কি জিনিস। জেসমিন খাতুন প্রাণকে ফোন লাগালেন। প্রাণ ফোন ধরতেই অরণ্যের মা বলা শুরু করলেন, পাজি ছেলে, তুই সব জানতিস, আমাদের বললি না কেন? তোর একদিন কি আমার একদিন। প্রাণ ঢুক গেল। অরণ্যের জন্য সে সব সময় ফেসে যায়। সে হতবাক হয়ে কেবল শুনতে থাকলো অরণ্যের মায়ের ছাড়ি। অবশ্য মা বেঁচে থাকলে হয়তো এইভাবেই তাকে বকতো। প্রাণের মায়ের কথা মনে পড়তে দীর্ঘশ্বাস ফেলে, বুকটা চিনচিন করে ওঠে। 4:30 দিকে ফজরের আজান দিয়েছে। আজানের ধ্বনি কানে পৌঁছাতে ছাড় ঘুম ভেঙে গেল। আড়মোড়া ভেঙে চোখ দুটো কষলে শোয়া থেকে উঠে বসে। টেবিল হাতড়ে ঘড়িটা হাতে নিয়ে সময় দেখলো ছায়া। নামাজের জন্য উজু করে এসে ফজরের নামাজটুকু আদায় করে নিল। নামাজ শেষ হতেই প্রায় 5টা বেজে যায়। ছায়া ধীর পায়ে হেঁটে রুমের জানালাগুলো খুলে দেয়। সকালে নির্মল অক্সিজেন সমৃদ্ধ বায়ু ছায়ার গায়ে এসে লাগলো। ছায়া নাক টেনে একটা লম্বা শ্বাস নেয়, তারপর ব্যালকনির দিকে যায়। ছায়াদের বাড়ির আঙিনায় লাগানো বকুল গাছ থেকে সুমধুর ঘ্রাণ আসছে। চারিপাশ মোমো করছে। ছায়া গায়ে ওড়না জড়ে একটু ভোরের সকালটা উপভোগ করতে বের হলো। এই ভোরবেলার প্রকৃতিকে তার অপূর্ব সুন্দর মনে হয়। পাণ্ডুর প্রকৃতির মধ্যেও এক নীরব সৌন্দর্য দেখা যায় এই লগ্নে। এই সৌন্দর্য অনেকটা বিমূর্ত প্রকৃতি, যেন আশ্চর্য নিস্তব্ধতায় মগ্ন হয়ে পড়ে। পূর্ব দিগন্তে সূর্য উঁকে ঝুঁকে দিচ্ছে। লাল রক্তিম আভায় ছেয়ে যাচ্ছে পূর্ব দিক। পাখির কলকলানি কানে সে বাড়ি খাচ্ছে। ছায়া বকুল গাছের নিচে গিয়ে কিয়ৎক্ষণ ফুল টোকালো, তারপর বাড়ির পেছনের দিকে দিল। তাদের নিজেদের শান বাঁধানো দেখে আছে। তার দাদা ভাই আমজাদ হক থাকতে তিনি এটা বানিয়ে দিয়ে গিয়েছেন। এই বর্ষা মৌসুমে দেখে যেন কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। পানিতে টইটুম্বর। ছায়া হাতে ফুলগুলো নিয়ে একটা কবরের দিকে হেঁটে গেল। ফুলগুলো কবরের উপর রেখে মায়াময় কণ্ঠে শুধালো, কেমন আছো অরূপদা? এই দেখো তোমার জন্য বকুল ফুল এনেছি। এটা বলে হাঁটু মুড়ে মাটিতে বসে পড়ল কবরের পাশে। ওনার আঁচল থেকে আরো কিছু ফুল নিয়ে পুরো কবর জোরে ছড়িয়ে দিল আদরে হাতে। তারপর বহুক্ষণ অনিমেষ তাকিয়ে থাকলো কবর পানে। মনে করতে লাগলো তার ছোটবেলার কথা, তার পুরনো কালো অধ্যায়। ইস, হচ্ছে না কমল, ভালো করে লেখ।
তুই তো দেখছি চাপের সূত্রই ভুলে গিয়েছিস। পি ইকুয়াল এ ডিভাইডেড এফ হবে নাকি এফ ডিভাইডেড এ হবে? ছায়া চোরা দৃষ্টি নিক্ষেপ করলো রিয়ার খাতার দিকে। রিয়ার খাতাটা দেখার চেষ্টা করতে কেউ একজন তার মাথায় চাটি মারে। অরূপদা, ব্যথা পেয়েছি। আরব এবার ভ্রুজোড়া কুচকে ছায়ার ন্যাকামোর দিকে তাকালো। এইটুকুতে কেউ ব্যথা পায়? আমি তো জাস্ট একটু লাগিয়েছি মাত্র। আগে যা প্রশ্ন করেছি তার উত্তর দে। ভুলে গিয়েছি অরূপদা, কাল না আমার নানু এসেছিল, আমার মামাতো ভাই বোন এসেছিল, তাই পড়া শিখতে পারিনি। মাকে বিচার দিও না প্লিজ। আরব একটু নরম হলো। সত্যি ব্যথা পেয়েছিস? ছায়া আরবকে মুখ ভেঙচি দেয়। রিয়া ছায়াকে চিমটি কেটে বলে, এ মেয়ে, এত নাটক কিভাবে করিস? আমি জানি তুই ব্যথা পাস না। ছায়া রিয়াকে একটা চিমটির বদলে 2টা চিমটি ফিরিয়ে দেয়। রিয়া চিৎকার দিয়ে ওঠে। দাদা, এই ছায়া আমাকে কত জোরে চিমটি দিয়েছে। অরূপ একবার ছায়ার দিকে বিরক্তির নজর দেয়। মেয়েটা আজকাল বেশি বাজি হয়ে যাচ্ছে। ঠিক তখনই ছায়ার মা মীরা বেগম মেয়ের খোঁজ করতে আসে অরূপদের বাড়ি। মেয়ে ঠিকভাবে পড়ছে নাকি মীরা বেগম ছিমছাম লম্বা গরনের অরূপকে বেশ স্নেহ করেন। অরূপ সনাতন ধর্মাবলম্বী হলেও মীরা বেগমদের সাথে অরূপদের পরিবার খুব ভালো সম্পর্ক। মেয়ের অতি ঘনিষ্ঠ বান্ধবী রিয়ার ভাই। ছেলেটা মারাত্মক ট্যালেন্টেড। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স নিয়ে পড়ছে। যদি মেয়েটাকে একটু পড়ায় রিয়ার সাথে সাথে। আর কয়দিন পরেই এসএসসি পরীক্ষা ছায়াদের, তাই গণিতটা আর ফিজিক্সটা একটু করলেই ছায়া বেশ এগিয়ে যেতে পারবে। অরূপ আগেও মেয়েটাকে বেশ আদর করত, পড়াতো নিজের বোনের সাথে। রিয়া আর ছায়ার যাতায়াত লেগে থাকতো একজন আরেকজনের বাড়িতে, তাই অরূপ বাড়ি আসলে দুটোকে কান ধরে পড়ায় বসাতো। মীরা বেগমের কঠোর আদেশ, সময় নষ্ট করা যাবে না, ভালো রেজাল্ট করতে হবেই। বাবা, এই বাদরটা তোমাকে জ্বালায়নি তো? মীরা বেগম বেশ স্নেহের সহিত অরূপের কাছে জানতে চায়। অরূপ প্রশ্রয়ের হাসি হেসে বলল, না আন্টি, পড়া ঠিকভাবেই পড়েছে, আর না পড়লেও আমি আদায় করে নেব। পড়া না পারলে আমাকে ফোন দিয়ে বিচার দিবে, আর কান মলে দিত। ঢিঙ্গি মেয়ে হয়েছে, এখনো নেচে বেড়ায়। একটা বড় লাঠি দিয়ে যাব, পায়ে মারবে পড়া না পারলেই। আর কয়দিন পর পরীক্ষা, আর মাত্র 10 দিন বাকি। টেস্ট পেপারের বোর্ডের কোশ্চেনগুলো তুমি নিজ হাতে ওকে ধরে শেষ করিয়ে দিবে। অরূপ মীরা বেগমকে আশ্বস্ত করলো। আপনি চিন্তা করবেন না, আমার ছুটি আছে 15 দিনের মতো। এই 15 দিনে আমি চেষ্টা করব। মীরা বেগম চলে এলেন, যেন বুক থেকে ভারী পাথর নেমে গেল। পরীক্ষা মেয়ের, কিন্তু তার যেন চিন্তার শেষ নেই। শুনলি আন্টি কি বলল কমল? ভালো করে পড়তো, আর কয়েকটা দিন পরিশ্রম করলেই A+ পেয়ে যাবি। পরে ভালো একটা কলেজে ভর্তি হয়ে যাবি, আর ভালো রেজাল্ট করলে তোদের দুজনের জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজের কথা শুনে ছায়া আর রিয়ার চোখ দুটো চকচক করে উঠল। এইবার তারা মন লাগিয়ে পড়বে। পরীক্ষা এগিয়ে আসলো। ছায়া মন লাগিয়ে পড়তে লাগলো। দেখতে দেখতে পরীক্ষা কাছে চলে আসলো। অরূপও নিজের সাধ্য মতো চেষ্টা করলো। পরীক্ষার আগের দিন বিকেলে ছায়া বেশ নার্ভাস। ছায়া রিয়াদের বাড়ি গেল। অরূপ একটা বই পড়ছিল। ছায়াকে এত নার্ভাস দেখে সে এগিয়ে এলো, বইটা টেবিলের উপর রেখে। খুব নার্ভাস লাগছে তোকে? ভয় পাচ্ছিস? ছায়া মাথা দোলালো। এইবার অরূপ ছায়াকে বসতে ইশারা করলো। ছায়া বসলেই অরূপ ছায়ার মাথায় হাত বুলিয়ে বলল, বোকা মেয়ে, পরীক্ষা হলো আনন্দের বিষয়, ভয় পাওয়ার কি আছে? ভয় পাবে বোকা। তুই কি বোকা? ছায়া মাথা নাড়িয়ে বোঝালো সে বোকা না। পরীক্ষা যত তাড়াতাড়ি শেষ, তত তাড়াতাড়ি পড়া থেকে রেহাই পাওয়া যাবে। ঘুরতে যেতে পারবি, মুভি দেখতে পারবি, হাসান মামার বাগানে হানা দিতে পারবি, আম চুরি করবে পারবি, মামা বাড়ি বেড়াতে যেতে পারবি, কত কত আনন্দ করতে পারবি। একটু ভাবতো। তাই যত তাড়াতাড়ি পরীক্ষা শেষ হবে তত তাড়াতাড়ি শান্তি। আবার পরীক্ষার সময় কত কত আদর পাওয়া যায়। পরীক্ষার হলের বাইরে মজার মজার স্ট্রিট ফুড পাওয়া যায়। এইসব শুনে যেন ছায়ার উচ্ছ্বাস ফিরে এলো। সে তো ভেবে দেখেনি পরীক্ষার সময় এত মজা, আর সে বোকার মতো ভয় পাচ্ছিল। তার নিজের উপর খুব হাসি পেল। যাক, ভালো হয়েছে রিয়াটা দেখেনি, নয়তো খুব পচাতো। ছায়া দাঁত কেলিয়ে হাসে। অরূপ একটা ব্র্যান্ডের দামি ঘড়ি নিজের টেবিল ড্রয়ার থেকে বের করে ছায়ার দিকে এগিয়ে দেয়। গিফট পেয়ে
যেন ছায়ার আনন্দ দ্বিগুণ বেড়ে যায়। সে ঘড়িটা হাতে নিয়ে লাফালাফি শুরু করে দেয়। অরূপের বুকে যেন প্রশান্তির পবন বয়ে যায়। মেয়েটাকে এভাবে প্রাণবন্ত ভাবে হাসতে দেখলে যেন তার শান্তি, তার বাঁচার প্রণোদনা ফিরে পায়। অরূপ হাসে নীরবে। পরীক্ষার দিন সকালে ছায়ার মা নিজের হাতে মেয়েকে তৈরি হতে সাহায্য করলেন। প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, পেন্সিল, রাবার সব ফাইলে গুছিয়ে রাখলেন। মা, আমি আর খেতে পারছি না। ছায়া, বেশি কথা বলবি না তো। না খেয়ে পরীক্ষা দিবি কিভাবে? শক্তি পাবি না তো নইলে। ছায়া বেশ বিরক্ত হলো। পরীক্ষার দিন সকালে এসব জানা কাহিনী, সব সময় হয়ে আসছে। জানে কিছু বলেও লাভ হবে না, তাই চুপ করে খেতে লাগলো। খাওয়া শেষ হতেই রিয়া বাড়ির গেটে এসে হাঁক ছাড়লো। হ্যাঁ ছায়া, আর কতক্ষণ? আয় জলদি, পরীক্ষা শুরু হয় 10টায়, এখন 9:15 বাজে, সব সময় দেরি করিস। ছায়া জলদি পানি খেয়ে ফাইল হাতে নিয়ে জুতো পরে বেরিয়ে আসে। ছায়ার মাও যাবে সাথে, রিয়ার সাথে যাবে রিয়ার ভাই অরূপ। ছায়ার মা ছায়াকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে বাড়ি চলে আসলেন। এদিকে অরূপ ছায়া রিয়াকে নানা উপদেশ দিতে লাগলো, কিভাবে পরীক্ষা দিবে, আনসার কোন কোন টপিক থেকে করবে। শোন, একদমই মাথা গরম করবি না, মাথা ঠান্ডা রেখে লিখবি। যে সৃজনশীলটা ভালো পারিস সেটাই আগে দিবি, আর যেটা কম পারিস সেটা পরে। কোনো প্রশ্নই বাকি রাখবি না, না পারলেও একটু ধারণা নিয়ে লিখে ফেলবি। আর সব সময় চাইতে গুরুত্বপূর্ণ যেটা, খাতার রোল আর রেজিস্ট্রেশন নাম্বার ঠিকভাবে লিখবি। বেস্ট অফ লাক। ছায়া রিয়া মন দিয়ে শুনলো। এরপর বিদায় দিয়ে এক্সাম হলে চলে গেল। অরূপ পরীক্ষা শেষ না হওয়া অবধি পরীক্ষার হলের বাইরে দাঁড়িয়ে থাকলো। এইভাবে 3টা পরীক্ষা অবধি অরূপ ছিল, কিন্তু পরে তার ছুটি শেষ হয়ে যাওয়ায় ঢাকা চলে গেল। কিন্তু মন পড়ে থাকলো এখানে। দূর থেকে খবর নিল। সময় কত দ্রুত চলে যায়, বিশেষ করে ভালো সময়গুলো। কিন্তু পরীক্ষার সময়গুলো যায়ই না। যেমনটা ছায়ার একবার হাঁপে উঠেছে। এত পরীক্ষা, 1 মাসের উপর ধরে পরীক্ষা চলছে। কবে থেকে সে একটা মুভি দেখে না, একটু আনন্দ করতে পারে না। তার দিঘির পাড়ে গিয়ে পানিতে পা ভিজিয়ে বসে থাকতে মন চাইছে। কিন্তু খুশির কথা এই যে আর মাত্র একটা পরীক্ষা বাকি। মীরা বেগম ছায়াকে ডাকলো, অরূপ ফোন দিয়েছে। ছায়া দৌড়ে যায় মায়ের কাছে, ফোন কানে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, অরূপদা, আমি কিন্তু ভালো করে দিচ্ছি পরীক্ষা। আমার সারপ্রাইজ রেডি রেখো। কবে আসবে গো তুমি? বাবা সব সময় বিজি থাকে, মা তো কোথাও নিয়েই যায় না। তুমি এসে আমাকে আর রিয়াকে একটু ঘুরতে নিয়ে যাও না। আহা, ছাড় কি শিশু সুলভ মায়াময় আবদার। অরূপ কি না পূরণ করে পারে? এই মেয়েটার জন্য তো সে জানও দিয়ে দিতে পারে। অরূপের বুকের ভেতর শীতল হাওয়া বয়ে যায় ছায়ার কথা শুনে। কতগুলো দিন সে ছায়াকে দেখে না। সে ঠিক করেছে লাস্ট পরীক্ষার দিন পরীক্ষার হলে গিয়ে ছায়াকে চমকে দিবে। কেমন হবে তখন? হেই অরূপদা, কোথায় হারিয়ে গেলে? কথা বলো না কেন? হ্যাঁ শুনছি। আচ্ছা, আমি নিয়ে যাব। আর আমি তোর বইয়ের কতগুলো টিপস দাগিয়ে দিয়ে এসেছিলাম, সেইগুলো ভালো করে পড়েছিস আর ভালো করে পরীক্ষা দিস, কেমন রাখছি তাহলে? সদ্য কৈশোরে পা দেয়া কিশোরী চঞ্চল পায়ে দৌড়ে যায় নিজের ঘরের দিকে। তার মনটা বেশ ফুরফুরে লাগছে। এইবার পড়ায় মন বসবে। অরূপদা জাদু জানে। পরীক্ষা শেষ হতেই ছায়া আর রিয়া শখ খায়। স্বয়ং অরূপ দাঁড়িয়ে আছে। ছায়া আর রিয়া দৌড়ে অরূপকে জড়িয়ে ধরে অরূপদা বলে। অরূপ দুইজনের মাথায় স্নেহের হাত বোলায়। সে কত ভাগ্যবান। এই মিষ্টি মুহূর্তগুলো সে কোথায় পেত এই মেয়েটা না থাকলে? চল, আজ তোদের আমি টিপ দেই। কি খাবি বল, আজ কোনো না নেই। ছায়া আর রিয়া উচ্ছ্বসিত হলো। অতি আনন্দে ছায়া আর রিয়া হাই ফাইভ দিল। ছায়ার হাসি দেখে অরূপের বুকের ভাঁজে অনুভূতিটা পুরো মেঘের মতো ভেসে বেড়াচ্ছে। অরূপদা, আমি ফুচকা খাবো। এই দাদা, আমি ঝালমুড়ি খাবো। অরূপ হাসে তাদের কাণ্ড দেখে। এইসব ভালো হবে না তেমন। চল কোনো রেস্টুরেন্টে যাই, ঝালমুড়ি আর ফুচকা খাইয়ে নিয়ে যাব। তবে অল্প খাবি, এইগুলো ভালো না। ছায়া আর রিয়া খুশি মনে রাজি হয়ে গেল। ছায়া আর রিয়া স্কুলের পাশের ফুচকার দোকানে গিয়ে ফুচকা খেতে বসলো। অরূপ বসলো না, সে দূরে দাঁড়িয়ে থাকলো। ছায়া একটা ফুচকা হাতে নিয়ে সে টুপ করে অরূপের মুখে পুরে দিল। অরূপ মুখে বিরক্তি ফুটিয়ে তুললেও তার হৃদয়ে রং বেরঙের প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে। ছায়া খিলখিল করে হাসতে থাকে। রেস্টুরেন্টে গেল। ছায়া আর রিয়া একসাথে বসলো। অরূপ তাদের সামনেই বসলো। ওয়েটারকে ডাক দিয়ে অর্ডার করে দিল কে কি খাবে। রিয়া আর ছায়া এটা সেটা বলে হাসি মজা করতে লাগলো।
ছায়াদের 2 টেবিল পরে একদল ছেলেরা বসে আড্ডা দিচ্ছিল। তাদের একজনেরই হঠাৎ ছায়ার দিকে নজর যায়। সে ছেলেটা অরূপের মুখ দেখেনি, শুধু পিঠ দেখছিল। তাই না দেখে চিৎকারি করে বলল, এই এই তোরা দেখ, আমরা একটা পাখিও পাই না। মামু, এই ছোকরা দুইটা পটায় মজা মারতেছে। এটা বলে বিশ্রীভাবে হাসা শুরু করলো। আরেকটা ছেলে ছায়াকে দেখে বলল, এই দুই বেনি করা খাসা মাইটার কি বডি রে দোস্ত, শরীরে আগুন ধইরা যায়। আহ মামু। অরূপ এবার বুঝতে পারে তারা ছায়াকে আর তাদের উদ্দেশ্য করে এই কথাগুলো বলছে। এইবার তার রক্ত গরম হয়ে যায়, পায়ের রক্ত মাথায় উঠে যায়। দুপ ধাপ পা ফেলে সে উঠে তাদের টেবিলের দিকে যায়। তার সারা শরীর স্তিমিত ক্রোধে কাঁপছে। ক্রোধাগ্নির রুষা নলে যেন সবাইকে পুড়িয়ে ছাই করে দিবে। তার দৃষ্টি কঠোর, বিনা বজ্রপাতে গর্জে ওঠে সে। তাদের একজনের কলার ধরে মাথা টেবিলে চেপে ধরে, আর আরেকজনের গলার শক্ত বলিষ্ঠ হাত দিয়ে চেপে ধরে। ছেলে দুজন গোঙালো। বাকি ছেলেগুলো অরূপের হাত থেকে তাদের বন্ধুকে ছাড়াতে চাইলো। রেস্টুরেন্টের ম্যানেজার ছুটে এসে অরূপকে ধরলো, ছাড়ালো। অরূপ তখনও ক্রোধে ফুসফুস করছিল। সে কখনো ছায়ার পানে সেরকম দৃষ্টি দেয়নি, এত ভালোবাসার পরও। আর এই সেই দিনের ছেলেগুলো আজে বাজে কথা বলছে, বাজে নজর দিচ্ছে। সে বেঁচে থাকতে কাউকে ছায়ার দিকে নোংরা দৃষ্টিতে তাকাতে দেবে না। ছায়া আর রিয়া এসব দেখে বেশ ভয় পেল। তারা সব সময় অরূপকে শান্তশিষ্ট দেখেছে, উগ্র কখনোই ছিল না অরূপ। আর তারা যেন অরূপদার আরেকটা বজ্র কঠোর রূপ দেখলো। মার খাওয়া ছেলে দুটো অরূপকে দেখে চিনতে পারলো। এবার তারা ক্ষমা চেয়ে কোনো মতে কেটে পড়লো। ম্যানেজারও আন্তরিকভাবে দুঃখ পোষণ করলো সবকিছুর জন্য। অরূপ এবার ছায়ার দিকে তাকালো। মেয়েটা ভয়ে চুপসে আছে। সে ভেবেছিল এখানে আর এক মুহূর্ত না, কিন্তু কি অতকাল ভেবে নিজের সিদ্ধান্ত পাল্টালো। সে গিয়ে নিজের চেয়ারে বসলো। ছায়া আর রিয়াকেও বসতে বলল। ছায়া ভীত সন্ত্রস্ত হয়ে গিয়ে বসলো নিজের জায়গায়। খাওয়া শেষ হতে তারা রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটা আইসক্রিমের দোকানে যায়। আইসক্রিম পেতে ছায়ার চোখ চকচক করে ওঠে। এতক্ষণের পাওয়া ভয় যেন নিমিষে কর্পূরের ন্যায় হাওয়ায় মিলিয়ে যায়। হাসিয়া আবার তার অথরে ধরা দেয়। অরূপ তাকে দুটো আইসক্রিম কিনে দিল, একটা ভ্যানিলা ফ্লেভারের আর একটা চকলেট ফ্লেভার। ছায়া দুইটা আইসক্রিম দুই হাতে নিল। তারপর রাস্তায় দুলে দুলে একবার এক হাতের আইসক্রিমে তো আরেকবার অন্য হাতের আইসক্রিমে মুখ দিচ্ছে। অরূপ রয়ে শুয়ে পিছু পিছু হাঁটছে আর ছায়ার বাচ্চামো দেখছে। গ্রীষ্মের উত্তপ্ত দুপুর। গ্রীষ্মের দুপুরে চারিদিক নিস্তব্ধ নিঝুম। আকাশ থেকে যেন ফুলকি ঝরে। নিজের উষ্ণতায় সূর্যের কিরণ পর্যন্ত যেন জ্বলে পড়ে অস্থির অধীর হয়ে পড়ে। মাঝে মাঝে ক্ষুদ্রাকৃতি ঘূর্ণি হাওয়া উঠে ঝরে পড়া গাছের পাতা নিয়ে খেলায় মাঠে। ছায়ার দুই বেনির সামনে কিছু চুল কপালে আছড়ে পড়ছে। ঘরমাক্ত ললাটে সেই গাছে চুল লেপটে রইল। অরূপের মনে ইচ্ছা জাগলো সেই চুলগুলো অতি যত্নে কানের পেছনে গুজে দিতে, কিন্তু কোথাও যেন একটা বাধা রয়ে যায়, তাকে সামনে এগোতে দেয় না। বুকে অনুভূতিরা যেন বিরহ মিছিল করে ওঠে। অরূপ এরপরেও হাসে, প্রাপ্তির হাসি, প্রিয়তমার মুখে হাসি ফোটাতে পারার হাসি। কয়জনে পারে এমন? ছায়া যখন হেলতে দুলতে হুচট খায় আর মুখটাকে একেবারে পাংশুটে করে ফেলে, সেটা দেখে অরূপ ঠোঁট চেপে হাসে। মেয়েটা আর বড় হলো না, আর মনে মনে বলে, তোমাকে অনেক বড় হতে হবে কোমল, অনেক বড় হতে হবে। এখনো যে অনেক কিছু হবার বাকি। এদিকে সদ্য কৈশোরে পা দেওয়া কিশোরী বুঝলই না কোনো এক না হওয়া প্রেমিক তার দিকে কি গভীর প্রণয়ের নজরে তাকিয়ে আছে। যদি বুঝতো তবে হয়তো লজ্জার উড়নায় মুখ লুকাতো। অরূপ ছায়াকে বাড়ি পৌঁছে দিয়ে রিয়াকে নিয়ে নিজের বাড়ি যায়। ছায়াদের বাড়ি থেকে 3 বাড়ি পরেই অরূপদের বাড়ি, খুব কাছেই। অরূপ একদিনের ছুটি নিয়ে এসেছিল, আজই রাতের ট্রেনে ঢাকা ফিরে যাবে। মন বসছিল না ওইখানে, তাই চলে এলো। ছায়া বাড়ি গিয়ে গোসল করে শান্তির ঘুম দিল। পরীক্ষা শেষ মানে মাস্তি টাইম শুরু। আজমির সাহেব সন্ধ্যায় বাড়ি এলেন। এসে 2 মেয়েকে ডাকলেন। রোজ আর ছায়া দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে। বাবা কি এনেছো? ছায়ার সাথে রোজও জিজ্ঞেস করে, পাপা কি এনেছো? আমাকে বেশি বেশি দিও, আপুকে কম দিও। ক্লাস 3-তে পড়ুয়া রোজ যেন একটু বেশি চঞ্চল। পুরো ঘর দৌড়াদৌড়ি করে বেড়ায়, আর মীরা বেগমের ঘাম ছুটে।
ছায়াও কম না, সে বোনের সাথে খুনসুটিতে মেতে থাকে। এইভাবেই চলতে থাকে দিন। দেখতে দেখতে পরীক্ষার রেজাল্ট দেওয়ার দিন ঘনিয়ে আসে। রেজাল্টের দিন ছায়ার বেশ খারাপ অবস্থা, তবে এর চেয়ে বেশি খারাপ অবস্থা ছায়ার মায়ের। মেয়ের পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস। তিনি ঘরের মধ্যে পায়চারি করছে, আর ছায়ার বাবা সোফায় বসে পেপার পড়ছেন। একটু পরপর আর চোখে স্ত্রীর কাণ্ড কারখানা পর্যবেক্ষণ করছেন। মীরা, একটু শান্ত হয়ে বসো তো, যা হবে ভালোই হবে। আল্লাহ ভরসা। এরপরেও আমার কেমন জানি লাগছে। ওদের এসব দেখে ছায়ার নিজেরও টেনশন হচ্ছে। না, আর বাসায় থাকা যাচ্ছে না। রিয়াদের বাড়ি গেলে কেমন হয়? যেই ভাবা সেই কাজ। ভূ দৌড় লাগায় রিয়াদের বাড়ি। রিয়ার মা সুস্মিতা মুখার্জি ছায়াকে এমন দৌড়ে আসতে দেখে হেসে বলে, দেখেছো মেয়ের কাণ্ড? এভাবে দৌড়াচ্ছিস কেন? পড়ে যাবি তো, আস্তে আস্তে আয়। ছায়া খুবই দ্রুত জবাব দেয়, না গো আন্টি, টেনশনে আছি খুব। না জানি রেজাল্ট কেমন হয়। রিয়া কই গো? সুস্মিতা গালে হাসে। তার ছেলে এই মেয়ে দুটোকে পড়িয়েছে, তাই খারাপ হতে পারে না রেজাল্ট। নিজের ছেলের উপর খুব বিশ্বাস আছে। নিজের ঘরে গিয়ে দেখ, নাওয়া খাওয়া ছেড়ে বসে আছে ক্যাং ধরে। রেজাল্টের ভয়ে গিয়ে দেখ মরার মতো পড়ে আছে। ছায়া রিয়ার রুমের দিকে পা বাড়ায়। রিয়ারে আমার ভয় লাগছে রে, না জানি কি হয় রে। কিছুটা বিলাপের সুরে রিয়াকে বলল। এদিকে রিয়া তো এমনিতে টেনশনে জান যায় যায় অবস্থা, আবার ছায়ার এসব তার অস্বস্তি বাড়াচ্ছে। সহ্য করতে না পেরে দেয় এক মাথায় এক বাড়ি। ছায়া মাগো মাগো করে ওঠে। এই আমাকে মারলি কেন? তো কি করব? দেখছিস না আমার চিন্তা হচ্ছে, তুই আমার চিন্তা ডাবল বাড়িয়ে দিচ্ছিস। রিয়ার মা ফোন নিয়ে রিয়ার রুমে ঢুকে রিয়ার দিকে ফোন বাড়িয়ে দেয়। তোর দাদা নে। রিয়া ফোন রিসিভ করতে অরূপ রিয়াকে তার রেজাল্ট বলে। রিয়ার আত্মায় যেন পানি ফিরে আসে। ফোন কানে নিয়ে আনন্দিত কণ্ঠে ছায়াকে জড়িয়ে ধরে বলে ওঠে, A+ পাইছি রে ছায়ু, আমার জানের জান ফিরাইলো রে। এই বলে ছায়ার দিকে ফোন বাড়িয়ে দেয়। ছায়ার বুকের ভেতর উত্তেজনায় ডিপ ডিপ করছে, না জানি কি হয়। হ্যালো কমল, গোল্ডেন পেয়েছিস। তোর রোল আমি জানতাম। আজ সকালেই তোরা রিয়া রেজাল্ট বের করি। কনগ্রাচুলেশন। ছায়া খুশিতে কেঁদে দেয়। কি আনন্দ! এত আনন্দ সে কোথায় রাখবে? এবার বেশ জোরে ছায়া কেঁদে দেয়। পাগলি কাঁদছিস কেন? এখন তো সেলিব্রেট করার সময়। অরূপ নিজেও প্রিয়তমার খুশির সাক্ষী হলো। এটা যে তার নিজের প্রাপ্তি, সে নিজে অর্জন করেছে। আজ অরূপের আখি কোটরেও খুশির অশ্রুরা ধরা দিল। ছায়া দৌড়ে বাড়ি যায়, গিয়ে তার রেজাল্টের কথা বলে। ছায়ার মা তার রেজাল্টের কথা শুনে কিছুক্ষণ নির্বাক থেকে খুশিতে আবেগে কেঁদে দেয়। কই গো ছায়ের বাবা, মিষ্টি আনুন, সবাইকে যে মিষ্টি খাওয়াতে হবে। ছায়ার দাদি হামিদা বানু বাড়িতে এসে উপস্থিত হয়। কই গো আমার নাতনি, তার বলে ফলাফল দিব, দিছেনি? আমি জানি আমার নাতি ফার্স্ট ক্লাস পাইব। ছায়া গিয়ে দাদিকে ঝাপটে ধরে। হ্যাঁ গো দাদি, আমি গোল্ডেন পেয়েছি। ছায়ার দাদি ছায়াকে মন প্রাণ ভরে দোয়া করলো। বাইসা থাকো, বাপ মায়ের মুখ উজ্জ্বল করো, দোয়া করি। এদিকে রোজও বোনের খুশিতে বাঘ বাকুম হয়ে নেচে বেড়াচ্ছে। 1 এপ্রিল, 1 বৈশাখ বাঙালি জাতির হাজার বছরের প্রাণের উৎসব। এই দিনে পুরো জীর্ণ অস্তিত্বকে বিদায় দিয়ে আমরা সতেজ সজীব নবীন এক জীবনকে বরণ করে নিই। আজ ছায়া রিয়ার সাথে বাড়ি যাবে ঘুরতে। তাদের ঘুরতে নিয়ে যাবে অরূপ। ছায়া আজ সাজবে, ভীষণ সুন্দর করে রক্তিম গোলাপের ন্যায় সাজবে। টকটকে লাল শাড়ি পরেছে ছায়া। ছায়ার মা মীরা বেগম ছায়াকে নিজ হাতে আদরের সহিত পরিয়ে দিল শাড়ি। সূক্ষ্ম সুতোর বুননে তৈরি জামদানি লাল শাড়িতে ছোট ছোট ফুল করা তেরছা ভাবে। শাড়িটির পাড় খয়েরি রঙের, মাথায় রজনীগন্ধার গাজরা, হাতে লাল আর সোনালি চুড়ি, গলায় মালা, কানে ঝুমকা, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে কাজল। হঠাৎ করে যেন ছায়া খুব বড় হয়ে গেল। নারীর শাশ্বত সৌন্দর্য প্রকাশ্যে শাড়ির চুড়ি নেই। ছায়ার মা ছায়াকে দেখে খুশিতে আত্মহারা হলো। তার মেয়েটা কি সুন্দর, কারো নজর যেন না লাগে। আজ রিয়াও লাল শাড়ি পরেছে, রিয়াকেও খুব সুন্দর লাগছে। অরূপ আসলেও ছায়াকে নিতে রিয়ার সাথে। ছায়া নিচে নামলে অরূপ তখনও তাকায়নি ছায়ার দিকে। হঠাৎ একটা ফোন কল আসায় সে বাড়ির গেটের বাইরে গিয়ে অপেক্ষা করতে লাগলো। কিছু জরুরি কাজে তাকে যেতে হবে। রিয়াকে বলে এসে চলে যায়, রিক্সা ভাড়া করে দিয়ে যায়। কিছুক্ষণ পর সে যাবে ছায়াদের কাছে কাজ শেষ করে। ছায়া আর রিয়া রওনা হয়।
মূলত অরূপ যেখানে চেয়েছে রিক্সা সেখানেই থামলো। ছায়া নেমে দেখলো নদীর পার, চারিপাশে বিরাজ করছে নৈসর্গিক নিস্তব্ধতা। বিস্তৃত নদীর তীর, সামনে কল্লোলিত নদী, স্বচ্ছ মেঘহীন নীল আকাশ। ঠিক তখনই অরূপ এলো, এসে ছায়াকে লক্ষ্য করলো। প্রেয়সীর এই রূপ যেন তার বক্ষ গহ্বরে অনুভূতির চাদর আন্দোলিত করলো। দুই পাশে পিছিয়ে গেল, হৃৎপিণ্ডের ড্রিম ড্রিম আওয়াজ যেন উচ্চ স্বরে বাজছে। হাই, এ কি হলো? শরীরে মৃদু কম্পন টের পাচ্ছে। তার খরস্রোতা বুকে এখন উন্মাদনা। তার সে ছোট্ট কোমল এত বড় হয়ে গেল। কলিকার ন্যায় পূর্ণ যৌবনা যেন প্রস্ফুটিত হচ্ছে। তার মনে জাগছে নিষিদ্ধ ইচ্ছা, তার সংযমের প্রয়োজন। সে ধীর পায়ে এগোলে ছায়া তাকে দেখে দৌড়ে এলো বিচলিত পায়ে। অরূপদা, দেখো কি সুন্দর। আমি যে আর কখনো আসিনি এইখানে, তোমাকে ধন্যবাদ। ছায়া এরপর রিয়ার হাতে টেনে আবারও নদীর দিকে গেল, এলোমেলো পায়ে। নদীর জলে হাত ডুবিয়ে খেলা করছে জল জল খেলা। তার হাসি আশেপাশে প্রতিধ্বনিত হচ্ছে। অরূপ দূর থেকে দেখে গেল। সে কি করবে? তার সামনে যে বহু বাধা, তার ধর্ম যে বড় বাধা। ভালোবাসা কি এত বাধা মানে? কি করবে সে? ছায়া, রিয়া, অরূপ একটা মেলায় গেল। এই মেলাটা প্রতি নববর্ষে উদযাপিত হয় এইখানে। ছায়া এদিক ওদিক ছুটাছুটি করছে অচির প্রভার ন্যায়। গিয়ে ঝুমকা পছন্দ করছে তো আরেকটা দেখে সেটার পছন্দ হচ্ছে না। এরকম করতে করতে সে কিছুই কিনতে পারছে না। অন্যদিকে রিয়া তা দেখে মুখে হাত চেপে হাসছে। এসব দেখে অরূপ গিয়ে রিয়া আর ছায়ার জন্য কিনলো কানের দুল আর চুড়ি। সেটা সে নিজের কাছে রেখে দিল, যাওয়ার সময় দিবে। সে ঠিক করলো আর কখনো ছায়ার মুখোমুখি হবে না। সামনে 3য় বর্ষের ফাইনাল এক্সাম। সে খুব মন দিয়ে পড়বে। ছায়ার পরিবারে বিয়ের প্রস্তাব পাঠাবে। তার এত বছরের সুপ্ত ভালোবাসা হারাতে দিবে না। কিন্তু এর আগে ছায়ার সামনে আসবে না। শেষ অপরাহ্নে এবার বাড়ি ফেরার পালা। অরূপ নিজের মনের বিরুদ্ধে গিয়ে ছায়াকে বিদায় জানালো। কমল, অরূপদা, জানো আজ না অনেক মজা হয়েছে। তোমাকে না আমার কাছে ম্যাজিক ম্যানের মতো লাগে। সব যেন জাদুর ঝুড়ি দিয়ে খুব সুন্দর বানিয়ে দাও। যেমন আজকের দিনটা আবার কবে নিয়ে যাবে বলো বলো। অরূপ ছায়ার কথা শুনে মলিন হাসে। আমি যদি অন্য রূপে আসি মানতে পারবি? অন্য রূপ? স্যার তো বাড়ি যা, আর 2 দিন পরে কলেজে ভর্তি হবি। এইবার একটু বড় হয়ে যা, একটু ঠিকঠাকভাবে চলিস, আর ছেলেদের সঙ্গ এড়িয়ে চলিস। কোনো সমস্যা হলে আমাকে ফোন দিস, আমি যাই রে। ছায়া সম্মতি জানায়। তার ছোট্ট মন বুঝতে পারল না কি গভীর ভালোবাসা লুকানো ছিল এই কথাগুলিতে। যদি জানতো তবে এই ছেলেটাকে সে নিজের আঁচলে বেঁধে রাখতো। ছায়া বাড়ি যায়, গিয়ে দেখে তার বাবা সোফায় বসে মিটিমিটি হাসছে। ছায়া গিয়ে বাবার পাশে বসলো, বোঝার চেষ্টা করলো কেন তার বাবা হাসছে। কি হলো বাবা, হাসছো কেন? আমাকে কি ভালো দেখাচ্ছে না? এই রোজ কই তুই, এদিকে আয় জলদি। ছায়ার ডাক শুনে রোজ দৌড়ে আসে। কি হয়েছে আপু? বাবা হাসছে কেন রে? আমাকে কি পেটনির মতো লাগছে? রোজ হু হু করে হেসে দেয়। পেতনি আপু, ছায়া আপু। ছায়া রেগে তাকালে ভুয়ো দৌড়। আরে মামুনি, এদিকে এসো, বসো আমার পাশে। তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। তোমার জন্য একটা গিফট আছে। এইটা বলেই একটা বক্স এগিয়ে দেয় ছায়ার দিকে। ছায়া ভালো করে লক্ষ্য করে বুঝলো এই একটা মোবাইল। বাবা তাকে মোবাইল দিয়েছে। ইয়াহু ইয়াহু! একটা চিৎকার দিয়ে বাবাকে জড়িয়ে ধরলো। তার খুশি যেন সরছেই না। শোনো মামুনি, রেজাল্ট ভালো হয়েছে তাই দিয়েছি। পড়াশোনা করার সময় কাজে লাগবে। কি দরকার ছিল মোবাইল দেওয়ার? মীরা বেগমের একদমই ভালো লাগলো না। মাত্র ইন্টারে উঠলো আর এখনই মোবাইল। বয়সটা বড্ড ভয়ঙ্কর। দেখে দেখে রাখতে হবে, নইলে একবার ভুল পথে পা বাড়ালে ফিরে আসা খুব কঠিন হবে। আহ মীরা, আমার মেয়ে মোটেও তেমন না। দেখো, সে ঠিক আমাদের মান রাখবে, বড় হয়ে ডাক্তার হবে। ছায়া দৌড়ে গিয়ে নিজের রুমে গিয়ে শাড়ি না খুলেই মোবাইল নিয়ে বসলো। সব নাম্বার সেট করতে হবে তো। সবার আগে কার নাম্বার সেট করা যায়? কার করা যায়? অরূপদা। ড্রয়িং রুমে মীরা বেগম, রেজাউল সাহেব আর ছায়া বসে আছে। ছায়ার জন্য কোনো কলেজ ভালো হবে সেটা ওরা ভাবছে। এবার রেজাউল সাহেব গলা খাকারি দিয়ে কিছু বলার জন্য উদ্যত হলেন। আমি চিন্তা করছি এখানের স্থানীয় একটা কলেজে ভর্তি করিয়ে দিব।
মীরা বেগম সায় জানালেন এখনই মেয়েকে ঢাকা পাঠাতে চাচ্ছেন না। সিদ্ধান্ত নিল কাল ছায়ার বাবা গিয়ে ভর্তি করে দিয়ে আসবে। ছায়া নিজের রুমে গিয়ে রিয়াকে ফোন করলো। রিয়া, কাল কলেজে ভর্তি হচ্ছি, তুই কাল আমাদের সাথে যাবি? রিয়া প্রফুল্লতার সাথে উত্তর দিল যে হ্যাঁ যাব। মানুষের জীবনে ভালো দিনগুলো কেমন করে যেন দ্রুত চলে যায়, খারাপ দিনগুলো কাটতেই চায় না। ছায়ার এই ভালো দিনেও বুঝে কারো নজর লেগে গেল, কলেজে ভর্তি হয়ে গেল ছায়া। এইবার তাহলে ছায়ার জীবনে নতুন অধ্যায় শুরু। যথারীতি চলতে থাকলেও ছায়ার কলেজ জীবন এবার তার সুখের জীবনে ভাটা পড়ল। ছায়াদের কলেজের পাশে আরেকটি কলেজে, যেটা অনার্স আর মাস্টার্স ভবন নামে খ্যাত, কোনো এক ছেলের নজরে পড়ে গেল। ছেলেটি ছায়াকে টার্গেট করলো। কলেজে ছায়া আর রিয়ার আরেকটা বান্ধবী হলো অবন্তী। কলেজ ছুটি হতেই ছায়া, রিয়া আর অবন্তী বাড়ির পথে রওনা হলো। পথিমধ্যে বখাটে এক ছেলে তাদের রাস্তা রুখে দাঁড়ালো। এই যে সুন্দরী, তোমার নাম কি? ছায়াকে উদ্দেশ্য করে বলে উঠলো। ছায়া মুখটা কালো করে ফেললো। অপরিচিত কোন ছেলের সাথে তার কথা বলা মানা। সে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আবারও ছেলেটি ডেকে উঠলো। আরে সুন্দরী, যাচ্ছ কোথায়? আমি আহান হক, তোমাদের পাশের কলেজেই অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। ছায়ার কেন জানি ভালো লাগলো না। ছেলেটার চাহনি তার ঠিক লাগছে না। ছায়া রিয়ার হাত ধরে দ্রুত চলে যায়। অবন্তী একবার পিছু ঘুরে আহানকে দেখে নেয়। এরপর অবন্তী পা চালায়। ছায়া ব্যাগ কাঁধে জলদি বাড়ি যায়। আজকাল সে অনেক কিছু বুঝতে শিখছে। এখন আগের থেকে দৌড়ঝাঁপ কিছুটা কমেছে। 3 মাস কেটে গেল, অথচ অরূপদার সেদিনের পর আর সামনে এলো না। ছায়া আর অরূপদার কথা খুব মনে পড়ছে। একটা কল করে দেখবে, যেই ভাবা সেই কাজ, কিন্তু কলটা রিসিভ হলো না। রাত 10টা, ছায়া টেবিলে বইয়ের ভাঁজে মুখ গুজে আছে। আজকাল পড়ার খুব প্রেশার যাচ্ছে। শনিবার ক্লাস টেস্ট আছে, ভালো করে পড়তে হবে। তখনই মোবাইল টুংটাং করে বেজে ওঠে। ছায়া কিছুটা অবাক হলো। এত রাতে কে কল করেছে? তাকে এত রাতে সচরাচর কেউ কল করে না। ছায়া ফোন নাম্বার চেক করে দেখলো আননোন নাম্বার থেকে কল এসেছে। ছায়া ধরবে কি ধরবে না ভাবতে ভাবতে কলটা কেটে যায়। আবার কল আসলে ছায়া রিসিভ করে কানে ধরতে কেউ বলে উঠে, সুন্দরী, হোয়াটসঅ্যাপ। ছায়া ভীষণ ভয় পেল। সে ছেলে তার নাম্বার পেল কি করে? কে দিল? 3-4 জন বান্ধবী ছাড়া তো আর কারো কাছে তার নাম্বার নেই। ছায়া ফট করে কলটা কেটে দিল। ছায়ার বুকের ভেতরে কাঁপন ধরলো। মা যদি বিষয়টা জেনে যায় আর ভাবে আমি মোবাইল পেয়ে ছেলেদের নাম্বার দিয়ে বেড়াচ্ছি, তবে খুব খারাপ হবে। তাই বিষয়টা চাপা রাখলো। ছায়া ফোনটা চট করে অফ করে দিল। ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে অরূপ। আড্ডা বলতে শুধু বসে আছে, শরীরে এখানে থাকলেও মন অন্য কোথাও পড়ে আছে। কত পরিচিত মুখ, মানুষ কোলাহল, তবু সে একটা মুখ দেখার জন্য তার মন পুড়ে। কত মাস হয়ে গেল রিয়ার মুখে শুনেছে ছায়া নতুন ফোন পেয়েছে, তাকেও একটা কিনে দিতে। সে চাইলে ছায়াকে ফোন দিতে পারে। আজকাল একটা নাম্বার থেকে প্রায়শই কল আসে। অরূপ বুঝতে পারে এটা তার কোমল, কিন্তু ধরার সাহস পায় না। সে আজকাল খুব দুর্বল হয়ে গিয়েছে। কথা বললে আরো হয়ে যাবে, পরে উপায়? খুবই অধৈর্য হয়ে আর কিছু না ভাবতে পেরে কল লাগায় ছায়াকে, কিন্তু সুইচ অফ বলছে। এরপরও বহুক্ষণ সে ফোনটা কানে ধরে রাখলো। একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা কান থেকে নামিয়ে ফেলে। সকাল হতে মীরা বেগমের ডাকাডাকি শুরু, ছায়াকে আর রোজকে। এই ছায়া, 7টা বেজে গেল, ওঠ, কলেজে যেতে হবে। তোদের নিয়ে আর পারি না। সকাল সকাল সব কাজ একা হাতে সামলাতে হয়। তোকে উঠিয়ে আবার রোজকে রেডি করাতে হবে স্কুলের জন্য। এত চিল্লাচিল্লির মধ্যে ঘুমানো যায় মা? একটু অফ যাও, উঠছি। ছায়া উঠে হাত মুখ ধুয়ে খাবার টেবিলে যায়। গুড মর্নিং বাবা। গুড মর্নিং মামুনি, ঘুম হয়েছে? হ্যাঁ বাবা, খুব হয়েছে। রাজাউল সাহেব কিছু টাকা মেয়ের হাতে দিয়ে বলল, এই নাও আজকের টাকা, আর এত কষ্ট করে হেঁটে এসো না, রিক্সা করে চলে এসো। ছায়া সম্মতি জানায়। মীরা বেগম ছায়ার দিকে নজর দেয়। মেয়েটা আজকাল চুপ হয়ে থাকে, আগের মতো নেই। কিছু কি হয়েছে? মায়ের মন যেন কেউ গাইছে। রিয়া আর অবন্তী এসে ছায়াকে ডাক দিলে ছায়া রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়ে যায়। যাওয়ার পথে আজও আহান দাঁড়িয়ে আছে। ছায়াকে দেখেই আহান এগিয়ে আসে। সুন্দরী, আমার ফোনটা কেন ধরলে না? আমার সাথে একটু কথা বলো। প্রমিস, আমি তোমাকে বিরক্ত করব না। আর অবন্তী ছায়ার হাত টেনে এনে ছায়ার কানে কানে বলল, রাজি হয়ে যা দোস্ত, ছেলেটাকে আমি চিনি, খুবই ভালো। একটু কথা বলে যদি সব ঝামেলা মিটে যায়।
তবে ডেইলি ডেইলি পেন না নিয়ে একদিনে মিটিয়ে নে। ছায়া অবন্তীর কথাটা ভেবে সম্মতি জানালো। সে আহানের কাছে গিয়ে শঙ্কিত হয়ে বলল, আচ্ছা ভাইয়া বলুন। আহান বুকে হাত দিয়ে আহত কণ্ঠে বলে, ডোন্ট কল মি ভাইয়া সুন্দরী, কল মি আহান, ওকে? ছায়ার খুব অস্বস্তি লাগছে, সাথে ভয়ও। জীবনে প্রথম লুকিয়ে কোনো ছেলের সাথে কথা বলছে। কেউ দেখে ফেললে অথবা মা বাবা জানলে যে কি হবে, ছায়া ভীত হচ্ছে এসব ভেবে। চলো আমরা একটা পার্কে যাই। আজ কলেজের ক্লাসটা মিস দাও, নাইলে কলেজের পরে কথা বললে তোমার বাড়ি যেতে দেরি হবে, পরে আন্টি সন্দেহ করবেন। অবন্তী যেন ভীষণ এক্সাইটেড। সে ছায়াকে সাহস দিচ্ছে। এদিকে রিয়ার খটকা লাগছে বিষয়টা। আহানকে এসে না চিনলেও কিছু কিছু শুনেছে আহানের ব্যাপারে। ছেলেটা ভালো না তেমন, তবে অবন্তী এত প্রশংসা করছে কেন? রিয়ার মন মানছে না ছায়াকে যেতে দিতে। রিয়া ঠিক করলো সেও ছায়ার সাথে যাবে। রিয়া সন্দেহ মনেই রাখলো, তারপর বলল, আমিও যাব ছায়ার সাথে, ওকে একা ছাড়তে পারবো না। অবন্তী তৎক্ষণাৎ রিয়াকে আটকে ফেলে আর বলে যে, আরে তুই গিয়ে কাবাব মে হান্ডি কেন হবি? এর চেয়ে বরং আমরা কলেজে যাই। একসাথে 3 জন কলেজ ব্যথা করলে সন্দেহ করবে স্যাররা। এর থেকে বরং আমরা ক্লাসে যাই, কারণ সবাই জানে তোর আর ছায়ার বাড়ি একসাথে, আর তোরা ছোটবেলার বান্ধবী। তুই যদি স্যারকে বলিস ছায়া অসুস্থ তাই আসতে পারিনি, তাহলে বিশ্বাস করবে। ছুটির পর না হয় আমরা ছায়াকে এখান থেকে নিয়ে যাব। আজ তো বৃহস্পতিবার, তাই হাফ ডে, কয়েক ঘন্টারই ব্যাপার। রিয়া এবার আর কিছু বলল না, অবন্তীর সাথে সম্মতি জানালো। ছায়া রিয়ার দিকে তাকালে রিয়া চোখ দিয়ে আশ্বস্ত করে যে ভয় নেই, আমি আছি। আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে কলেজের প্রথম দেখেই খুব পছন্দ হয়ে গিয়েছিল, প্লিজ আমাকে মেনে নাও। এটা বলে ছায়ার হাত ধরতে নিলেই ছায়া ছিটকে দূরে সরে যায়। ছায়া নিজেকে স্থির রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেল। সে নড়ে চড়ে একটা ঢুক গিলে গলাটা ভিজিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি না, তেমন পছন্দ করি না, আর আমি এইসব ভাবছিও না আপাতত। আমাকে আর বিরক্ত করো না। তুমি এইভাবে আমার সাথে কথা বললে আর আমার কলেজের সামনে দাঁড়িয়ে থাকলে মানুষ ভুল বুঝবে, আমার সম্মান নষ্ট হবে। আহান এবার রয়ে শোয়ে তীক্ষ্ণ চাহনি দিয়ে ছায়াকে কথার জালে ফাঁসানোর চেষ্টা করে। এই পুচকে মেয়ে তাকে রিজেক্ট করছে, তার ভাবতেই রাগ লাগছে। দেখো, তুমি আমাকে মেনে না নিলে এইখানে আমি সবার সামনে সুইসাইড করব। আহানের এসব কথা শুনে ছায়া আতঙ্কিত হয়। তার ছোট্ট মস্তিষ্ক ধরতে পারে না এটা শুধু ওকে ভয় পাওয়াতে বলছে। সে তো একটা সদ্য ফোটা ফুল। বাইরের বিরূপ আবহাওয়াতে খাপ খাওয়ানোর দক্ষতা যে তার নেই। বাড়ির মানুষ কেমন সেটাও তার অজানা। এতদিন যে সে বাবা মা আর অরূপ তার স্নেহের খোলসে আবৃত ছিল, এইবার কি তবে সেই খোলস ভঙ্গুর হতে চলেছে? ছায়া একবার আশেপাশে তাকিয়ে সবাইকে দেখে নিল। বড্ড ভয় লাগছে, কেউ দেখে ফেললে ভুল ভাববে যে। অবন্তী আর রিয়া কলেজে চলে গেলেও আহানের সাথে ছায়া একটা পার্কে আসে। সেখানে আহান রীতিমতো ছায়াকে ব্ল্যাকমেল করতে থাকে। ছায়া খুব ঘাবড়ে যায়। ছায়ার গলা শুকিয়ে কাঠ। সে কি করবে? তার জন্য কারো জীবন যাক সে নিশ্চয় চাইবে না। সে এসব কাউকে বলতে পারবে না। দেখো ছায়া, আমি তোমাকে ভাবার জন্য একদিন সময় দিচ্ছি। তুমি আমাকে কাল জানাবে, আমি ফোন করব। ফোন কোনোভাবেই বন্ধ রাখার চেষ্টা করবে না, মনে রেখো। এইদিকে ছায়াকে আহানের সাথে কথা বলতে অরূপের এক ঘনিষ্ঠ বন্ধু দেখে ফেলে, আর সাথে সাথে অরূপকে কল দিয়ে জানায়, হ্যালো অরূপ ভাই, কই তুই? সায়াকে দেখলাম পার্কে কলেজ ড্রেসে পরে আহানের সাথে। অরূপ যেন হতভম্ব হয়ে গেল, শঙ্কিত গলায় বলল, আরে না ভাই, তুই হয়তো ভুল দেখছিস, এটা কমল হইতে পারে না, কমল এমন মেয়ে না। আরে বিশ্বাস না হলে আমি তোকে ছবি পাঠাচ্ছি, নিজে দেখে নে। কাপা কাপা হাতে ফোনটা হাতে নিয়ে অরূপ যেন বড় সড়ো একটা ঝটকা খায়। আচ্ছা হয় তার দৃষ্টি, যেন চেতনের মধ্যেই নেই। সব যেন বিরান শূন্য। কিছুক্ষণ তাকিয়ে থাকলো, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে সব। হঠাৎ করে হতাশার চাদর লেপটে গেল আচেরি বুকের মধ্যে। আটকে থাকা শ্বাস ঘন ঘন নির্গত হলো। এরপর জড়ানো গলায় বলল, কমল এত বড় হয়ে গেলি, আমার কমল কলেজ পালিয়ে প্রেম করছে, মানতে পারছি না, সব মিথ্য। আমাদের দেখার আড়ালে কিছু সত্য আছে, সেটা কি? অরূপ কাপা কাপা হাতে একটা কাগজ নিয়ে লিখতে বসে গেল একটা চিঠি।
সে আজই আশুগঞ্জ যাবে। ছায়া আজ ভয়ে ভয়ে বাসায় আসলো। রিয়া এত করে সব জানতে চাইলেও কিছু বলতেই পারলো না। আসলে এই কিশোরী বয়সটা বড্ড ভয়ঙ্কর, বাস্তবতা বোঝে না, যা দেখে যা শুনে তাই সহজ মনে প্রাণে বিশ্বাস করে। বিপদে পড়লেও কাউকে বলতে ভয় পায়, যদি সম্মান নষ্ট হয়, যদি ভুল বুঝে, ভাবে নিজে নিজে সব সমস্যার সমাধান করতে পারবে। ছায়া দুরু দুরু কম্পনরত পায়ে বাসে প্রবেশ করতে মীরা বেগমের মুখোমুখি হয়। মীরা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের পানে চায়। ছায়াকে কেমন যেন খুব ভীত লাগছে। মেয়ে কিছু লুকাচ্ছে না তো আবার? কেন যেন লাগছে ছায়া, আজ তোকে অসুস্থ লাগছে। ছায়া যেন ঘাবড়ে গেল মায়ের মুখ থেকে এমন কথা শুনে। সে তোতলাতে তোতলাতে বলল, মামা মা কিছু না। এটা বলে দৌড়ে চলে যায় নিজের ঘরে। গিয়ে চট করে ঘরের দরজা লাগিয়ে দেয়। মীরা বেগম কপাল কুঁচকালেন, এরপর রিয়াকে কল করলেন। হ্যালো রিয়া, ছায়ের কি কিছু হয়েছে? কেমন যেন করছে ও। রিয়া নিজেও ভয় পেয়ে গেল, কি বলবে বুঝতে পারছে না। সে আমতা আমতা করে বলল, না আন্টি, আজ কলেজে ছায়া একটু অসুস্থ হয়ে গিয়েছিল, তাই আর কি। মীরা বেগম চিন্তিত হয়ে বিচলিত স্বরে বললেন, মা এ কি, তাই নাকি? দেখো মেয়ের কাণ্ড, কিছুই বলে না মাকে। আমি কি বকবো? এত ভয়ের কি আছে? অসুস্থ হয়ে গেলে ঠিক মতো না খেলে তো এমনই হবেই। আচ্ছা রাখি রে, বাসায় আসিস। ছায়ার স্কুলের স্যারদের সাথে ছায়ার মায়ের বেশ ভালো পরিচয়। স্টুডেন্ট ভালো হলে স্যাররা এমনিতেই নিজে থেকে পরিচিত হতে আসে। ছায়ার মা ছায়ার ক্লাস টিচারকে ফোন দেয়, মেয়েটা অসুস্থ হয়ে গেল, ক্লাসে যাতে একটু খেয়াল রাখে মেয়েটার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আমি ছায়ার মা, ভালো আছেন? জি ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ছায়ার কি অবস্থা? সে ভালো আছে? আজ তো কলেজে আসেনি। ছায়ার কলেজে না যাওয়ার কথা শুনতেই ছায়ার মা আকাশসম বিস্মিত হয়ে গেল, কিন্তু সেটা ফোনে স্যারকে বুঝতে দিল না। এখন একটু ভালো, মেয়েটার দিকে একটু খেয়াল রাখবেন, ধন্যবাদ। জি অবশ্যই, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ফোন কেটে ছায়ার মা ঘরের এক কোণ থেকে অন্য কোণায় গেল। অস্থির অস্থির লাগছে। মেয়ে কলেজে না গিয়ে কোথায় গেল? কোনো বাজে পাল্লায় পড়েনি তো? মেয়েটার বাস্তব জ্ঞান নেই। দুনিয়ার নির্মম বাস্তবতা থেকে আড়াল করে মেয়েকে বড় করেছেন। ছায়ার বাবাকে কি এখন জানানো ঠিক হবে? মীরা বেগম ভাবলেন মেয়ের সাথে খোলামেলা কথা বলবেন। রাতে খাবার টেবিলে মীরা বেগম, রেজাউল সাহেব আর রোজ বসে আছে। মীরা বেগম রেজাউল সাহেবকে ছায়ার বিষয়ে সব খুলে বলল। রেজাউল সাহেব চিন্তিত হলেও মেয়ের প্রতি বিশ্বাস নিয়ে বলেন, এই বয়সে ছেলেমেয়েরা একটু স্বাধীনতা চায়, ঘুরতে ফিরতে পছন্দ করে। হয়তো বান্ধবীদের সাথে ঘুরতে গিয়েছে, সেটা তোমাকে বলতে ভয় পাচ্ছে। আমার কথাই ধরো, স্কুল কলেজ পালিয়ে কত ঘোরাঘুরি করেছি, সব বিষয়ে তুমি চিন্তা করো। মীরা বেগম কেন যেন নিশ্চিন্ত হতে পারলেন না। এদিকে ছায়ার ফোনে আহান অনবরত ফোন দিয়েই যাচ্ছে। ছায়া ফোন রিসিভ করছে না। অ্যাট লাস্ট আহান একটা ছবি পাঠায় ছায়ার ফোনে MMS করে। সেই ছবি দেখে ছায়ার অন্তরাত্মা কেঁপে ওঠে। সে কয়েকবার ঠুক গিলে নিজেকে শান্ত রাখার ব্যর্থ প্রয়াস চালায়। ছবিটিতে আহান একটা ধারালো ছুরি তার বাম হাতের শিরায় ধরে রাখে, আবার হাতের কিছু অংশ দিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। ছায়া কি করবে এবার? আহানের কিছু হলে পুলিশ যদি ছায়াকে ধরে নিয়ে যায়, তবে তার বাবা মায়ের সম্মান যে ধুলোয় মিশে যাবে। ছায়া আহানকে ফোন দেয় দেরি না করেই, আর অস্বাভাবিক ভীত গলায় বলে, আমি 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 রাজি। আহান ছায়ার কথা শুনে বাঁকা হাসে। মেয়েটা তবে ট্র্যাপে পা দিয়ে দিল। চুম্মা সোনা, আমি তোমাকে খুব ভালোবাসি। কাল একটু আমার সাথে ঘুরতে যাবে? প্লিজ প্লিজ প্লিজ, একদম না করো না। আমি কোনো না শুনবো না। আর সবাই কাউকে বলতে যেও না, ভুলেও মনে থাকে যেন। ছায়া হীনমন্যতায় ভুগছে। আহানকে তার ঠিক লাগে না। সে ভেবেছিল সাময়িক সময়ের জন্য রাজি হয়ে আহানকে বোঝানোর চেষ্টা করবে, এখন যদি কোনো বিপদ হয়। ছায়া কি উত্তর দিবে বুঝতে পারছে না। সে নিচু স্বরে আচ্ছা বলে রেখে দেয়। মীরা বেগম মেয়েকে খেতে ডাকতে আশ্বাস শুনলেন মেয়ে কারোর সাথে নিচু স্বরে কথা বলছেন। মীরা বেগমের সন্দেহ তীব্র হলো, কোনো বান্ধবীর সাথে তো এইভাবে কথা বলবে না। তবে কি ছায়া সম্পর্কে জড়িয়েছে কারোর সাথে? মীরা বেগম ছায়াকে ডাকলে ছায়া ভরকে গিয়ে তাড়াতাড়ি ফোনটা পিছনে লুকিয়ে ফেললো।
ছায়া ঘামতে শুরু করে হঠাৎ করে। মীরা বেগম সব দেখেও কিছু বললেন না, তিনি অন্য কিছু ভেবে রেখেছেন মনে মনে। খেতে আয়। ছায়া মাথা নাড়ালো। খাওয়া শেষে সবাই ঘুমিয়ে গেলে মীরা বেগম শোয়া থেকে উঠে ঘড়ির দিকে তাকালো। রাত 12টা। তিনি নিঃশব্দে বিছানা থেকে উঠে গেলেন ছায়ার রুমে। ছায়া ঘুমাচ্ছে কাঁথা দিয়ে মুখ ঢেকে। মীরা বেগম ছায়ার ফোনটা হাতে নিলেন, পাসওয়ার্ড দেওয়া, কিন্তু ফোন স্ক্রিনে কয়েকটা মেসেজ শো করছে। বেবি চুম্মা, গুড নাইট, কাল এই ঠিকানায় ঠিক সময়ে চলে এসো। এই মেসেজ দেখে মীরা বেগম ক্রোধান্বিত হলেন। চোখ বড় বড় করে মেয়ের দিকে চাইলেন। মেয়ে ঘুমাচ্ছে, এটা ছায়ার কোনো বান্ধবী হতে পারে না, কোনো ছেলে নয় তো। তার জানতেই হবে এটাকে কার সাথে মেয়ের সম্পর্ক চলছে। মীরা বেগম মাথা গরম করে সিদ্ধান্ত নিতে চান না। তার এই মুহূর্তে আরবের কথা মাথায় এলো। আরব বললে ছায়া তার কথা শুনবে, আরবের কথা মানবে। মীরা বেগম বেশ চটে গেলেন মেয়ের প্রতি। এসব লোক জানাজানি হলে সম্মান ধুলো মিশে যাবে, লোকে ছি ছি করবে। আগে দেখা প্রয়োজন ছায়া কোথায় যায়, ছেলেটাকেও হাতে নাতে ধরবে। কত বড় কলিজা তার একটু পরখ করে দেখবে। এদিকে ফোনের পুরো মেসেজ লিস্ট দেখলে হয়তো মীরা বেগম বুঝতেন মেয়ে নির্দোষ, মেয়েকে ফাঁসানো হচ্ছে। মীরা বেগম অরূপকে সব জানায়, সাথে ঠিকানা বলে দেয়। পরের দিন ছায়া সকালবেলা উঠে রিয়ার বাড়ি যাবার নাম করে বের হয়। মীরা বেগম সব বুঝেও কিছু বললেন না। মীরা বেগম রাগে কটমট করলেন। মেয়ে এত নিচে নামবে জীবনে ভাবতে পারেনি। ছায়া এদিকে রিয়াকে মেসেজ দিয়ে সব জানায়। রিয়া এসব শুনে বেশ ভয় পেয়ে যায়, আর ছায়ার বোকামির জন্য ছায়াকে বকতে থাকে। কিন্তু ছায়া রিয়াকে মেসেজ পাঠিয়ে রিয়ার আর কোনো মেসেজ সিন করেনি। সে আহানের দেওয়া ঠিকানায় রওনা হয়। এসে গেছে সুন্দরী, কি সুন্দর লাগে তোমাকে। ছায়ার বাহুতে হাত বোলাতে গেলে ছায়া সরে যায়। আহান ভ্রু কুচকে ফেলে আর মনে মনে বলে, আজ দেখি তুমি কিভাবে পালাতে পারো। সব প্ল্যান মাফিক হলেই হয়, এটা ভেবে একটা বিশ্রী হাসি দেয়। কি সুন্দরী, তুমি রাগ করছো কেন? আমরা তো এখন সম্পর্কে আছি, লজ্জা পাচ্ছ নাকি? আসো তো লজ্জা ভেঙে দিই। ছায়ার গা ঘিন ঘিন করে ওঠে এসব কথা শুনে। ছায়ার মন মেজাজ খারাপ হচ্ছে। দেখো আহান, এটা কি কোনো সম্পর্ক বলে না। তুমি আমাকে রীতিমতো ফোর্স করছো। আমি তোমাকে চিরতরে না করতে এসেছি, এসব সম্ভব না আমার পক্ষে। আহান এবার হাসলো, যেন বেশ মজার কিছু শুনেছে। ছায়া যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাটা একটা কেল্লার মতো, মানুষ নেই বললেই চলে। পার্কের পেছনে এই কেল্লার মতো জায়গাটা। ছায়া এই জায়গা সম্পর্কে আগে তেমন জানতোই না, মনে করেছে মানুষ থাকবে অনেক। এখন ছায়া নিজেকে বেশ অনিরাপদ মনে হচ্ছে। এইভাবে একা একা আসা একেবারে উচিত হয়নি। এখান থেকে ভালোই ভালোই বের হতে পারলেই হলো, চিরতরে ঝামেলা শেষ হয়ে যাবে। পরে না মানলে প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিয়ে দিবে। আমরা যা ভাবি তা অনেক সময় হয় না, নিয়তিতে অন্য কিছু লেখা যায়। ছায়ার ভাবনা মাফিকও কিছু হলো না। ছায়ার ভাগ্যেও বোধ হয় অন্য কিছু লেখা ছিল। তা তো হচ্ছে না সুন্দরী, কিভাবে তোমাকে যেতে দেই বলো তো? এমন মেয়েকে হাত ছাড়া করলে তো জীবনই বৃথা যাবে। আসো তো কাছে। এটা বলে ছায়ার দিকে এগোতে থাকে। ছায়া আহানের দিকে স্তব্ধ হয়ে ভীতি চোখে তাকিয়ে থাকে আর পেছাতে থাকে। ছায়ার পিঠ দেয়ালে ঠেকে গেলেও ভয়ে হাঁটু কাঁপা শুরু হয়, ঘামতে থাকে। আহান ছায়ার হাত ধরে তার গা থেকে উন্না সরিয়ে নিতে গেলে ছায়া হাত ছোড়াছুড়ি করতে থাকে, কিন্তু বিশেষ লাভ হয় না। আহান যেন ছায়ার হাত শক্ত করে ধরে উন্না টেনে নিল। ছায়া বেশ ভয় পেয়ে গেল। সে পালাতে চাইল, উন্না টেনে ধরলো, কিন্তু পারল না। আহান খাপ করে তাকে ধরে ফেললো। প্রচন্ড উদ্বিগ্ন হয়ে ঢুক গেলে ছায়া আশেপাশে সাহায্যের জন্য চিৎকার করলো দেয়ালে বাড়ি খেয়ে তার কাছে ফিরে আসছে। চিৎকার করে লাভ নেই সুন্দরী, কেউ শুনবে না তোমার চিৎকার। ছায়ার বুকের ভেতর ছ্যাদ করে উঠল। সম্ভাব্য বিপদটি চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। সে কি মস্ত বড় ভুল করলো সে বুঝতে পারল। ছায়ার অক্ষিকোটর অশ্রু দ্বারা প্লাবিত হলো। তার চোখের সামনে তার মা বাবার চেহারা ভেসে উঠল। ছায়া দেশে হারা হয়ে উঠল। আহান তার দেহের প্রতিটি ভাঁজে ভাঁজে কামুক দৃষ্টি নিক্ষেপ করছে। ছায়া ঘৃণা লজ্জায় আহানের মুখ বরাবর থুতু দিয়ে মুখ ফিরিয়ে নেয়। আহান তেতে উঠে বিকট আর বিকৃত ভঙ্গিতে হেসে উঠে ছায়ার কাঁধে কামড় বসিয়ে দেয়। ছায়ার কোমরে হাত দেয়। ছায়া গঙ্গালো অতি কষ্টে। সে শরীরের সর্বশক্তি দিয়ে আহানকে সরানোর চেষ্টা করলো। নিজের সম্ভ্রম হারানোর আতঙ্কে ছায়ার বুকে কাঁপন ধরল। তীব্র সাহস জুগিয়ে আহানের কানে কামড় দিয়ে সহসা দৌড় দেয়।
আহান সেই মুহূর্তে ছায়ার জামা টান দিয়ে ধরে। ছায়ার জামার কিঞ্চিত অংশ মুহূর্তেই ছিঁড়ে যায় আর নখের আঁচড় পেটে গেঁথে যায়। এমন লাস্যময়ী মেয়েকে সামনে রেখে ভোগ করব না তা তো হয় না। সেই প্রথম দিন থেকে নজরে নজরে রাখছি, পিছু পিছু ঘুরছি, পাত্তাও দাওনি। এত তেজ কই থেকে আসে দেখবো, সব রস নেংড়িয়ে বের করে দেবে। ছায়াকে ধাক্কা দিয়ে ছায়ার উপর চড়ে বসলো। ঠিক সেই মুহূর্তে আহানের বুক সজোরে লাথি বসায় কেউ। আহান উল্টে গিয়ে পড়ে মাটিতে রাখা পাথরে বাড়ি খায়, যার দরুন তার মাথা থেকে গল গল করে রক্ত পড়তে থাকে। ছায়া তাকে দেখে চিৎকার করে ওঠে, অরূপদা, আমাকে বাঁচাও, এই শয়তানটা আমাকে। এটা বলে হু হু করে কাঁদা শুরু করলো। অরূপ একবার ছায়ার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। ছায়ার উন্মুক্ত পেটে নখের আঁচড়, কাঁধে কামড়ের দাগ, কামড় থেকে লাল তরল পড়ছে, পুরো শরীরে ধুলো বালি। অরূপের চোখে জ্বালা ধরে, তার সত্তায় যেন কেউ দাও দাও করে আগুন জ্বালিয়ে দেয়। দুনিয়াটা এত নিষ্ঠুর কেন? অরূপের বুকে তীব্র কষ্ট হচ্ছে। সে রুদ্ধশ্বাস ফেলল, প্রচন্ড হিংস্রতায় গর্জে উঠে সামনে এগিয়ে গিয়ে আহানের পুরুষাঙ্গে লাথি মারে। তোর সাহস হয় কি করি এই পবিত্রতার গায়ে আঁচল লাগানোর? তোর হাত কাঁপলো না? যার গায়ে আজ অব্দি একটা ফুলের টোকা দিইনি তুই দিলি কোন সাহসে? আমার কলিজায় হাত দিয়েছিস তুই, তোর হাত আমি রাখবো ভেবেছিস? অরূপ যেন নিজের মাঝে নেই, আহানকে এলো পাথারি মারা শুরু করলো। আহানের সাথে সাথে অরূপের হাতও হলো লালাভু রক্তে রঞ্জিত। তীব্র যন্ত্রণায় ছটফট করতে লাগলো আহান। তার মুখ থেকে অনবরত বের হচ্ছে বৃষ্টি নোংরা গালি। অরূপ আহানের মুখ চেপে ধরে, আহানের চুল টেনে ধরে তার পেটের উপর বসে বুকে থাবা বসালো। ছায়া দৌড়ে গিয়ে অরূপকে পেছন থেকে জাপটে ধরে। অরূপ শান্ত হয়, কিন্তু থরথর করে কাঁপতে থাকে রাগে। ছায়া ক্রন্ধনরত কণ্ঠে বলে, অরূপদা ছেড়ে দাও, মরে যাবে। অরূপ ছেড়ে দেয়, মাটি থেকে উড়না নিয়ে ছায়াকে ঠেকে দেয়, বুকে আগলে নেয় পরম স্নেহে। ছায়া টের পায় অরূপের শরীরে তীব্র কম্পন, অরূপের হৃৎপিণ্ডের তীব্র ধ্বনি। ছায়া বিড়ালের ছানার ন্যায় অরূপের বুকে পড়ে রইল। মানুষ গভীর নদীর অতলে তলিয়ে যাবার সময় একটা শক্ত অবলম্বন পেলে যেভাবে আঁকড়ে ধরে, ঠিক সেইভাবে এ যেন তার নিরাপদ আশ্রয়। এইখানে যে আর ভয় নেই। আহান তার পকেট থেকে একটা চিঠি বের করে ছায়ার হাতে দেয়। ছায়া চিঠিটা অরূপের দিকে প্রশ্নবিদ্ধ নয়নে তাকালে অরূপ বলে, বাসায় গিয়ে পড়িস। ছায়া অরূপের কথা মেনে নিল। আজ অরূপদা না এলে তার কি হতো ভাবতে শিউরে ওঠে। ছায়া কাঁদছে অনবরত, হিচকি তুলে কাঁদছে। অরূপ ম্লান নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে ছায়ার মাথায় হাত বুলিয়ে বলে, কমল কাঁদিস কেন? তোর কোনো ভয় নেই, আমি আছি তো। কেন এসেছিলে এখানে? আমি না করেছিলাম না অচেনা ছেলেদের সাথে কথা বলতে? সেই জায়গায় তুই এত দূর অবধি চলে গেলি। অরূপ তার ছেলের হাসি হাসে। ছায়ার চোখে মুখে শঙ্কা, কথা গলায় যেন আটকে আসছে। ওষ্ঠাধর কাঁপছে, কাঁধের কামড়ের জায়গাটার ব্যথাটা যেন এবার মাথা চাড়া দিয়ে উঠল। দেহে তীব্র আলোড়ন সৃষ্টি হলো, শ্বাস ভারী হয়ে আসছে। অপ্রকৃতস্থ মস্তিষ্কের স্নায়ু। অরূপ বুঝতে পারলো তার কোমল কথা বলার অবস্থায় নেই। খুব খারাপ কিছু হয়ে যাওয়ার আগে সে এগিয়ে এসেছিল, নয়তো আজকে হতো। ভাবতে যেন চারিপাশ নিকশ কালো অধ্যায় ছেয়ে যায়। অরূপ ছায়াকে নিয়ে যায় ছায়ার বাড়িতে। রেজাউল সাহেব মীরার মুখ থেকে সব শুনে যেন হতভম্ব হয়ে গেল। মেয়ে প্রেম করছে, আবার আজ বাড়িতে মিথ্যা বলে প্রেমিকের সাথে দেখা করতে গেল। মেয়ে যে এতবার বাড়বে সে কখনোই ভাবেনি। মেয়েকে সে বিশ্বাস করেছিল আজই একটা হাস্ত করবে। ঠিক তখনই ছায়াদের বাড়িতে হামিদা বানু, মালা আর রোশন আরা বেগম আর তার ছেলে মেয়ে আসে। শুক্রবার ভাইয়ের বাড়ি বেড়াতে এসেছে। আসসালামু আলাইকুম ভাবি। ভাই ভাবি কেমন আছো তোমরা? এ কি এমন কেন লাগছে তোমাদের? কেমন থমথমে? কিছু কি হয়েছে? কেন চিন্তিত লাগছে? মীরা বেগম এইবার যেন ঝড়ের পূর্বাভাস পেল। এই মহিলাটার এখনই আসার সময় হলো। তিলকে তাল বানাতে এই মহিলায় যথেষ্ট। রবিন এসে মামা মামিকে সালাম করলো। মামা, ছায়া কোথায় দেখছি না? আজ তোমাদের একটা গুরুত্বপূর্ণ নিউজ দিতে এসেছি। ছায়া বাইরে কি করে বেড়াচ্ছে, কোনো আইডিয়া আছে তোমাদের? রেজাউল সাহেব বেশ অবাক হলেন। সেও ভাগ্নে এসব কি বলছে? তার এতদিনের অর্জন করার সম্মানে কি এবার ধূলিসাৎ হতে যাচ্ছে? প্রেশারটা মনে হয় বেড়ে যাচ্ছে। রেজাউল সাহেব নিজেকে সামলে নিলেন, কাউকে বুঝতে দিলেন না। ছায়া আর অরূপ বাড়িতে প্রবেশ করে দেখলো পুরো বাড়ি থমথমে ভয়ঙ্কর রকম নিস্তব্ধ।
বেশ শীতল শান্ত অম্বিকারহীন। রেজাউল সাহেবের মুখ পাংশুটে। মীরা বেগমের চোখ থেকে যেন আগুনের ফুলকি ঝরছে। হামিদা বানুর অশ্রুসিক্ত মুখবয়ব। ছায়া বুঝতে পারছে না কি হয়েছে। অরূপ ক্ষীণ অথচ শান্ত গলায় বলল ছায়াকে, ঘরে যা, আমি না বলা অবধি বের হবি না। ছায়া অরূপের কথা শুনল। সে দ্রুত পদযুগল চালালো, কিন্তু রসুন আরা বেগম খ্যাপা বাঘের মতো গলা খাকারি দিয়ে উঠলেন। এই মেয়ে কার সাথে নোংরামি করে এসেছে? বংশের শেষমেশ কালি লাগালি? আগেই বলেছিলাম মেয়ে বড় হয়েছে, বিয়া শাদি দিয়ে দিতে। কেউ শোনেনি আমার কথা। এইবার বোঝো, নাগর জুটিয়েছে আর তার সঙ্গে ফষ্টি করে এসেছে। এবার রসুন আরা বেগম আরো জোরে জোরে বলা শুরু করলেন, এই তোর কাঁধে কি রে? কামড়ের দাগ না? জামাটাও তো ছেঁড়া। এবার মীরা বেগম গরম তেলে জল পড়ার মতো ছ্যাদ করে উঠে। সে তড়িঘড়ি করে এসে ছাড় উন্নাটা সরে ভালো করে মেয়ের দিকে তাকিয়ে দেখলেন। আগোছালো চুল, গায়ে ধুলোবালি, চোখের কোণে জল, প্যাটে আঁচড়ের দাগ, কাঁধে কামড়। অজানা আতঙ্কে তার বুক কেঁপে ওঠে। মীরা বেগমের ভয়ঙ্কর চোখের চাহনি আগ্নেয়গিরির লাভায় উদ্গীরণের ন্যায় ঘর কাঁপিয়ে চিৎকার করে ওঠে, ছায়া রে, কেন করলি এমন? ছোট বোনটার দিকে তাকাতি। এত শেয়ানা হয়ে গেলি কবে তুই? এই শিক্ষা দিয়েছি আমি তোদের? কি হয়েছে তোর? এই অবস্থা কেন? এই বলে ঠাস করে এক থাপ্পড় মারে গালে। ছায়া ছিটকে গিয়ে দূরে পড়ে। অরূপ এসে ছায়াকে ধরে ফেলে। আপনারা ভুল ভাবছেন। যা ভাবছেন আসলে এমন কিছু হয়নি। আমি সময় মতো পৌঁছে গিয়েছিলাম। রোশন আরা বেগম এইবার এগিয়ে এসে অরূপকে শাসিয়ে বলে, একদম আমাদের পরিবারের বিষয় নাক গলাবে না। বেরিয়ে যাও। আমাদের চোখে আমাদের চোখ আছে, বেশ বুঝতে পারছি এই মেয়ে ধর্ষণ হয়েছে। মালা এবার মুখ বেঁকিয়ে বলে, কি যে বলেন না আপা, ধর্ষণ তো জোর করে হয়। ছায়া তো নিজের ইচ্ছায় গিয়েছিল ছেলেদের সাথে, এটা ধর্ষণ হয় কিভাবে? অরূপ ঠায় দাঁড়িয়ে থাকে। তার চোয়াল শক্ত হয়ে ওঠে। ছায়া এসব শুনে হিম হয়ে যায়। অস্ফুট স্বরে বলতে থাকে, আমি ধর্ষিতা না, আমি ধর্ষিতা না। চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসে। রেজাউল সাহেবের দৃষ্টি ভীষণ স্থির, নিষ্কম্প। তিনি অত্যন্ত চিন্তাগ্রস্ত। মেয়েদের তিনি অতি আদরে বড় করেছেন। মেয়ের বিষয়ে এসব শুনতে তার কলিজাটা ফালি ফালি হয়ে যাচ্ছে। কিন্তু এখন নিজেকে কঠোর করতেই হবে। তিনি আচানক ভাবনায় বোধ হয়ে থাকা গম্ভীর চোখ দুটো কুঁচকে অমসৃণ গলায় বললেন, আমি তোমাকে সঠিক শিক্ষা দিতে পারিনি। আমার ভুল হয়েছে তোমাকে মোবাইল কিনে দেওয়া, তোমাকে এত স্বাধীনতা দেওয়া। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি তা ভেঙে গুড়িয়ে দিয়েছ। আজ থেকে বাড়ির চৌখাট পেরোনো তোমার বন্ধ। রেজাউল সাহেবের গলা ধরে আসে, হাঁপাতে থাকে। সোফায় গিয়ে বসে পড়েন। তিনি আর কিছু বলার অবস্থায় নেই। মীরা বেগমের খোলা চোখ, চোখে জল নিয়ে একবার স্বামীকে পরখ করে নিলেন। ছায়া বাকরুদ্ধ হয়ে গেল। সংকুচিত গলায় বলল, বাবা, আমি কিছু করিনি। লজ্জা আর অপমানে ছায়ার পুরো শরীর যেন ছেপে গেল। তীব্র ভয়ে জড়সড় হয়ে দাঁড়ালো। চোখে বিধুরতা, দ্বিধান্বিত নত মুখ। তার বাবা মা মনে জলোচ্ছ্বাসের ন্যায় প্রবল বেগে আঘাত করলো। একটি কথা সে কলঙ্কিত। ছায়া যেন হঠাৎ করে নিভে গেল। রোশন আরা বেগম এবার কুটিল হেসে বলে, এইবার কে বিয়ে করবে তোকে? পুরো ঘরের সমীরণ যেন চঞ্চল হলো। এইবার ঘরে আসা প্রতিবেশীরা গুনগুন করে যা তা বলা শুরু করে। আপা গো, আমরা তো মেয়েরে ভালোবাসছিলাম, এখন এইটা কি হলো? আরে হ আপা, দেখলে মনে হয় বাজা মাছটা উল্টায় খাইতে পারে না। দেখে মনে হচ্ছে র‍্যাপ হইছে, আল্লাহ ভালো জানে। ছায়া কান চেপে ধরে। তার কানে যেন কেউ গরম গলিত কয়লা ঢেলে দিয়েছে। ছায়া ভীত সন্ত্রস্ত হয়ে আশেপাশে পরিচিত মানুষের অবিশ্বাস্য আচরণে। ছায়ার চোখ টলমল করছে পানিতে। অরূপ খুব শান্ত নির্বিঘ্নে অস্বাভাবিক গলায় বলল, আমি বিয়ে করব। সবাই যেন ভূত দেখার মতো চমকে উঠল। রেজাউল সাহেব যেন বিশ্বাসই করতে পারছেন না। এক অমীমাংসিত ভাবনায় ডুবে গেলেন। মীরা বেগম আশঙ্কিত গলায় বললেন, তুমি তো অন্য ধর্মের। কি? অরূপ এবার হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিয়ে রয়ে শুয়ে ঝলসানো গলায় বলল, আজ সবার সামনে দাঁড়িয়ে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলাম। আমি মুসলিম হলাম। উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে গেল। নিশ্চল হলো সবার চোখ। সবাই যেন কিছু মুহূর্তের জন্য হয়ে গেল হতবাক, বিস্মিত, বিমূঢ়। ছায়ার কানে বারবার কথাটা ধাক্কা খাচ্ছে।
ছায়ার মনে তৈরি হলো অস্থিরতা। চোখ দুটো চঞ্চল চিত্তে অরূপের পানে নিবদ্ধ করলো। ভেতরে যা কমল। অরূপ শূন্য দৃষ্টিতে তাকায় ছায়ার পানে। অরূপের লালাভ আঁখি দেখে ছায়া আটকে ওঠে। ছায়া চলে যায় নিজের রুমে, অস্থির চিত্তে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এত কিছু হবার পর হাতে থাকা চিঠিটা পড়ার কথা ছায়ার মনেই থাকলো না। ছায়া নিজের ঘরে চলে যেতেই মীরা বেগম মাটিতে বসে পড়লেন। রেজাউল সাহেব অরূপকে উত্তর দেওয়ার আগেই বুকে চিনচিন ব্যথা অনুভব করলেন। হঠাৎই বুক চেপে ধরে জোরে জোরে শ্বাস নেওয়া শুরু করে। মীরা বেগম দৌড়ে গিয়ে স্বামীকে ধরেন। হসপিটালে নিয়ে যাওয়া হলো রেজাউল সাহেবকে। মাইনর হার্ট অ্যাটাক হয়েছে। রওশন আরা বেগম, মালা আর রবিন ছায়াকে দোষী করলেন। মীরা বেগম পুরোটা সময় নীরবতা পালন করলেন। হামিদা বেগম পুত্র সুখে কাতর হলেন। মিজান সাহেব সব শুনে যেন মূর্ছা গেলেন। আমি যা শুনেছি তা কি ঠিক? কোন সাহসে তুই নিজের ধর্ম ত্যাগ করলি? উত্তর দে। আমাদের বংশের মান ইজ্জত এইভাবে ডুবালি? আমাদের পূর্বপুরুষদের হায় লাগবে। তোকে আমি তেজ্য পুত্র করলাম। অরূপের বাবা অনিন্দ মুখার্জি ক্রোধের সহিত ছেলের গালে সজোরে থাপ্পড় দিয়ে বললেন। অরূপ যেন আজ নিজের কাঠিন্যতা বজায় রাখলো। খুবই শান্ত ছেলেটা হয়ে গেল আজ বড্ড কঠোর, অবাধ্য। সুস্মিতা দরজায় দাঁড়িয়ে নিজের ছেলে আর স্বামীর সম্পর্কের ভাঙন দেখে মুখে শরীরে আঁচল চেপে কাঁদছেন। কি থেকে কি হয়ে গেল? সন্তান যাই করুক, মায়েরা কি সন্তান অস্বীকার করতে পারে? কেটে যায় 7 দিন। ছায়া নিজেকে ঘর বন্দি করে ফেললো। কাউকে আর জবাবদিহি করলো না। কেউ না জেনেই তাকে দোষারোপ করলো। সে আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইল না। হঠাৎ করে যেন বড় হয়ে গেল। রেজাউল সাহেব পূর্বের থেকে কিছুটা সুস্থ। রওশন আরা বেগম আর মালা ছায়াকে অপমান করার কোনো সুযোগে হাত ছাড়া করলো না। হামিদা বানু যেন নিস্তেজ হয়ে পড়ে। মীরা বেগম চুপ থাকলেন। ঠিক সেই সময় এক সন্ধ্যায় রিয়া এলো দৌড়ে কাঁদতে কাঁদতে। কোনো দিকে না তাকিয়ে সোজা ছায়ার দরজায় অনবরত ধাক্কা দিতে লাগলো। ছায়া নিজের বিছানায় শুয়েছিল। দরজা ধাক্কানো শুনে সে যেই না দরজা খুললো, রিয়া ছায়ার বুকে ঝাপটে পড়লো। অনবরত ফুপে ফুপে কেঁদে যাচ্ছে আর বলছে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।